আজকের দিনটা ত্রিপুরার সরকারি কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ কর্মচারীদের ভাগ্যে জুটতে পারে উৎসবের উপহার। সব কিছু ঠিকঠাক থাকলে আজ বিধানসভা অধিবেশনের শেষ দিন। এই বিধানসভা অধিবেশনের শেষ দিনে 5 থেকে 12% অর্থাৎ সিঙ্গেল ডিজিট থেকে আপ টু 12 ডিজিট পর্যন্ত দিয়ে ঘোষণা হতে পারে অ্যাজ পার রিপোর্ট অনুযায়ী। বর্তমানে 22%-র উপর মহার্ঘভাতার ঘাটতি আছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে স্টেট গভর্নমেন্টের। যদিও জুলাই মাসে 3% মহার্ঘভাতা খুব শীঘ্রই ঘোষণা করছে সেন্ট্রাল গভর্নমেন্ট। অর্থাৎ সব কিছু মিলিয়ে আগামী দিনে মহার্ঘভাতার ডিফারেন্সটা দাঁড়াবে 25%। মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী ডিএর যে ব্যবধানটা বা গ্যাপটা কমানোর চেষ্টা চলছে, এই চেষ্টাতে আরেকটা অংশ হিসাবে আজকের দিনের ডিএ ঘোষণা। এ বিষয়ে খুব সুন্দর একটা প্রতিবেদন উঠে এসেছে। ইভেন কর্মচারীদের মাঝে এরকমও কথাবার্তা চলছে যে ডিএ ঘোষণার সাথে সাথে প্রস্তুতি সবাই সেরে নিয়েছে যে আমাদের রবীন্দ্রভবন প্রাঙ্গণে সবাই আসবে, ধন্যবাদ মিছিল করবে, সবাই জমায়েত করবে। মোবাইলে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে গণহারে এই মেসেজ কিন্তু ডিস্ট্রিবিউট হচ্ছে। কোথাও কোথাও অবশ্য 12% মহার্ঘভাতার কথা বলা হচ্ছে, কোথায় 5%, কোথায় আবার 7% মহার্ঘভাতা ঘোষণা করার কথা এখানে আলোচনা করা হচ্ছে। সেক্রেটারিয়েট লেভেলে সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে, অস্ত্র দপ্তর থেকে সমস্ত কিছু প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে, এখন শুধু ঘোষণার বাকি। আমরা জানি 31 অক্টোবরের ভিতর যদি কর্মচারীদের বকেয়া মিটিয়ে না দেওয়া হয় তাহলে ষোড়শ অর্থ কমিশনে সেই টাকা অ্যাড হবে না। সেই বক্তব্য সমস্ত কর্মচারী সংগঠন বারবার মাননীয় মুখ্যমন্ত্রী নজরে এনেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেই বিষয়ে অনেকটা সচেতন, কারণ উনিও ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারী ছিল এক সময়। আজ সেই অপেক্ষা বা সেই যে ওয়েট কর্মচারীরা করছিল যে আমাদের বঞ্চনা মিটিয়ে দেবে, আমাদের ডবল ইঞ্জিনের সরকার আমাদের পাশে থাকবে, সেই বঞ্চনার প্রতিকার হয়তো আজ হতে যাচ্ছে। আগামী অক্টোবর থেকে ঘোষিত মহার্ঘভাতা যেটা ঘোষণা করা হবে সেটা কার্যকর হওয়ার সম্ভাবনা প্রবল। 5 থেকে ডবল ডিজিট পর্যন্ত মহার্ঘভাতা ঘোষণার বড় সম্ভাবনা রয়েছে। মহাকরণ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ সাংবাদিকদের জানিয়েছে ত্রিপুরা সরকারের যে কর্মচারীদের ডিএ এবং কেন্দ্রীয় সরকার কর্মচারীদের ডিএ তার যে ব্যবধানটা পার্থক্যটা তা কমানোর চেষ্টা চলছে। যদিও ত্রিপুরা যে বর্তমানে আর্থিক সংকট রয়েছে, সে আর্থিক সংকটে পুরোপুরি বঞ্চনা মিটিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে মহার্ঘভাতা ঘোষণা করার চিন্তাভাবনা চলছে, তবে কমানোর চিন্তাভাবনা চলছে। গত বছর দুর্গাপুজোর সময় মহার্ঘভাতা ঘোষণা করা হয়েছিল। জানা গেছে আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও ত্রিপুরা সরকার সরকারি কর্মচারী ও পেনশনের জন্য ভেবেছে, সরকারি কর্মচারী পেনশনের জন্য চিন্তাভাবনা করেছে। যদিও প্রতিশ্রুতি যা যা ছিল সবগুলি বাস্তবায়ন করা হয়নি। সর্বশেষ শিক্ষকদের অনশন মঞ্চে গিয়ে নিয়মিত কোনো প্রতিশ্রুতি ছিল, আজও তারা সুপ্রিম কোর্টে বিচারাধীন। মাননীয় আমাদের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী এসে বলেছিল যে ফিক্সড পে বলে কোনো শব্দ থাকবে না, 10,300 সলিউশন হবে, 8 পে কমিশন দেওয়া হবে, সেটাও বর্তমান সময় এখনও কার্যকর হয়নি। যদিও কন্ট্রাকচুয়াল অনিয়মিত কমিশন নিয়মিত কোনো কথা বলা হয়েছিল, সেটাও এখনও কার্যকর হয়নি। যাই প্রতিশ্রুতি অতীতে অনেকগুলিই দেওয়া হয়েছিল এবং সবাই ডাবল ইঞ্জিন হওয়ার দরুন সে প্রতিশ্রুতিগুলি বিশ্বাসও করেছিল, কিন্তু সেই প্রতিশ্রুতিগুলি কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে অনেকটা বিরাট বড় পার্থক্য দেখা গিয়েছে। তা ফিক্সড পে হোক, তা এমএসসিপি হোক, তা বকেয়া ডিএ হোক, তা রেগুলারেশন হোক, অনিয়মিত উচ্চ কর্মচারী চুক্তিবদ্ধ কর্মচারী বঞ্চনা হোক, সর্বশিক্ষা বঞ্চনা হোক, কিংবা 10,330, প্রত্যেকটা ক্ষেত্রেই প্রতিশ্রুতির বাস্তবায়নে দেখা গেছে যদি প্রতিশ্রুতিতে 100 মার্কস থাকে, বাস্তবায়নে দেখা গেছে 0 কিংবা 1 থেকে 10। 90% কর্মচারী প্রতিশ্রুতি কিন্তু এখনও বাস্তবায়ন হয়নি। যাক, প্রতিশ্রুতি যেহেতু সরকার দিয়েছিল, আশা করি সবগুলোই বাস্তবায়ন করবে। কর্মচারীদের মাঝে সেই বিশ্বাসটুকু আছে। এখানে কর্মচারী ও আর পেনশনের কথা চিন্তা ভাবনা করে রাজ্য সরকার ডিএর সিদ্ধান্ত নিচ্ছে। 1% মহার্ঘভাতা ঘোষণা দিতে রাজ্য সরকারের 100 কোটি টাকা খরচ হয়।
সেই মোতাবেক 700% যদি মহার্ঘ ভাতা ঘোষণা করা হয় তাহলে 700 কোটি টাকা লাগবে। কেন্দ্রের সাথে রাজ্যের মহার্ঘ ভাতা ডিফারেন্স 22%, যদিও জুলাই মাসে ডিএ ডিক্লেয়ার হয়ে তা 25% হয়ে যাবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে 55% যে দিয়ে পাচ্ছে তা 3% এখানে অ্যাড করে বলা হয়েছে, যদি এখনও ঘোষণা করা হয়নি 58% হয়ে যাবে। রাজ্যের শিক্ষক কর্মচারীরা পাচ্ছে 23% দিয়ে। বাকি মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার চিন্তা ভাবনা চলছে, বাকি মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছে। তা ত্রিপুরার সর্বশিক্ষা শিক্ষকরাও, টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনও, হরিঙ্গ বসার রোড যে কর্মচারী সমন্বয় সমিতি হোক কিংবা বিএমএস হোক, ত্রিপুরা বিবেকানন্দ বিচার মঞ্চ হোক, টিআরকেএস হোক, প্রত্যেকটা কর্মচারী সংগঠনই বকেয়া ডিএ ব্যাপারে সরকারের কাছে দেখা করেছে, সরকারকে মানে স্মারকলিপি দিয়েছে এবং সরকার থেকে মানে প্রাপ্য আদায়ের জন্য রিকোয়েস্ট বা অনুরোধ জানিয়ে এসেছে। ত্রিপুরা সরকার গত 21 মার্চ মহার্ঘ ভাতা ঘোষণা করেছিল, লাস্ট যে মহার্ঘ ভাতা ঘোষণা করেছিল 3% 21 মার্চ। তবে সেপ্টেম্বর মাসে এমনিতেই সরকারের অতিরিক্ত অর্থ খরচ করতে হচ্ছে। এই মাসের 26 তারিখ বেতন আগাম দেওয়ার ঘোষণাও দিয়েছে রাজ্য সরকার। এবার বেতন আগাম দেওয়ার ব্যাপারে আরেকটা প্রতিবেদন উঠে এসেছে, সেটাও আমরা জানার চেষ্টা করবো যে আগাম 26 তারিখ যে বেতন কি হচ্ছে বেতন নিয়ে, সেটাও আমরা জানার চেষ্টা করব। তবে দেখি আমরা ডিএর ব্যাপারটা কি, এটা তবুও একটা শুধুমাত্র নিয়মিত কর্মচারীরা কিন্তু এই বেতনের সুবিধা পাবে। অন্যান্য চুক্তিবদ্ধ কর্মচারীরা যারা আছে, আউটসোর্সিং কর্মচারীরা আছে, তারা তো সেই 26 তারিখ বেতনের সুবিধা পাবে না। পাশাপাশি চুক্তিবদ্ধ বা যারা আছে অনিয়মিত কর্মচারী সবাই কিন্তু পুজোর অনুদানও কিন্তু সবাই পায়নি। বিশেষ করে আদালত চত্বর অস্থায়ী কর্মচারীরা বা ফিনান্স দপ্তরের অনুমোদনীয় অস্থায়ী কর্মচারী তারা কিন্তু তোমাদের পূজার বোনাস কিন্তু পায়নি। মহার্ঘ ভাতা ঘোষণা হলে সরকারের যে নিয়মিত কর্মচারীরা বেনিফিট পাবে, চুক্তিবদ্ধ কর্মচারীরা কিন্তু 1 টাকাও বাড়ানো হবে না, নিয়মিত কর্মচারীর অংশ এই সুবিধা পাবে। মঙ্গলবার আবার অর্থাৎ আজ বিধানসভা অধিবেশন বসছে। এই দিনে অধিবেশনে কর্মচারীদের মহার্ঘ ভাতা ছাড়া আরও বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে। মহার্ঘ ভাতা ঘোষণা হলে বিকালে রবীন্দ্রনাথের সামনে অন্যান্য ধন্যবাদ জানাতে, মিছিল করতে, জমায়েত হতে ইতিমধ্যে মোবাইলে গণহারে মেসেজ করা হচ্ছে প্রত্যেকটা কর্মচারী সংগঠন থেকে। যারা সরকারের পক্ষে যে কর্মচারী সংগঠনগুলো আছে সেই কর্মচারী সংগঠনগুলি কোথায় অবশ্য 12% মহার্ঘ ভাতা ঘোষণা করা হতে পারে বলে বলা যায়। সব কিছুই তথ্যের উপর, সব কিছুই সূত্রের উপর, মহাকরণ সূত্র, মহাকরণ তথ্য। এখন রাজ্য সরকার যদি সিদ্ধান্ত নিয়েই থাকে আজই ঘোষণা করতে হবে এরকম কোনো ম্যান্ডেটারি নেই, তবে সবাই আশা করছে আজই ঘোষণা করবে। তবে 31 অক্টোবরের আগে এটা বিরাট বড় একটা লামসাম একটা রিলিফ তো সরকারি কর্মচারীদের দেবে, এটা তো কনফার্ম হয়ে গেল। তবে আজকেই দেবে সে বিষয়ে এখনও 100% বলা যাচ্ছে না, 99% বলা যাচ্ছে আজকেই দেবে। তো সব কিছু সময় বলবে। বিগত সময়ের ডিএর যদি আমরা তারতম্যগুলো দেখি, প্রত্যেকটা সময় ডিএর ব্যাপারটা রাজ্য সরকার বিধানসভা অধিবেশনেই সিদ্ধান্ত নেই। তাই সবাই আশা করছে আজকের বিধানসভা অধিবেশনে ডিএর ব্যাপারটা সিদ্ধান্ত নেবে। সবাই সেইভাবে নিজে গুছিয়ে নিয়েছে, সবাই ক্যালকুলেশন করতে বসেছে কত টাকা আমরা পেতে পারি। আমরা একদিকে ক্যালকুলেশন করছি কত টাকা বঞ্চনা হচ্ছে আর কত টাকা পেতে পারি, দুইটার সাথে যদি মিলানো হয়, যদি আমরা দেখি 25% ডিএর বঞ্চনা, তাহলে 25% ডিএতে যদি আমাদের বেতন বৃদ্ধি পেত 10,000 টাকা, আমাকে যদি মাত্র 5% দেওয়া হয় তাহলে আমার বেতন আর কত বৃদ্ধি পাবে? 2,000 বা 25% দিয়ে 5,000 টাকা বেতন বৃদ্ধি পাওয়ার কথা ছিল, 5% 1,000। অর্থাৎ যদি দেওয়া হয় 5%, 7%, 10% যদি দেওয়া হয় তাহলে কর্মচারীরা খুশি হবে, কিন্তু এত পরিমাণ খুশি হবে না যতটুকু খুশি হওয়ার প্রয়োজনীয়তা বা দরকার ছিল বর্তমান সময়ে। কারণ 5% যদি দিয়ে দেই, 7% যদি দিয়ে দেই, তাহলে সেন্ট্রালে তো 58% হয়ে যাচ্ছে, এখানে 7% দিলে ত্রিপুরা সরকারি কর্মচারী কত হবে? 40% হবে। তাহলে আরও 18% বঞ্চনা থেকে যাবে। আর 7 পে কমিশনের হয়তো এটাই সর্বশেষ দিয়ে, কারণ 1 জানুয়ারি 2026 থেকে 8ম বেতন কমিশন চালু হচ্ছে। তাহলে কর্মচারীদের মাঝে যে একটা আশঙ্কা, যে একটা টেনশন, সেটা এখনও সেম থেকে যাচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি পঞ্চদশ অর্থ কমিশন, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম জন পে কমিশন সেন্ট্রালে গঠিত হয়েছিল। ত্রিপুরার যে কর্মচারীরা তো পে কমিশন পায়নি, পেয়েছে পে রিভিউ। প্রত্যেকটা পে রিভিউতে কিন্তু ডিএড কিন্তু বঞ্চনা মিটিয়ে দেওয়া হয়নি। সেই সপ্তম বেতন কমিশনের সময় সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী 125% ডিএ পেয়েছিল, ত্রিপুরা কিন্তু সেই ডিএ কিন্তু পায়নি এবং সেই ডিএ কিন্তু বৃদ্ধিও করা হয়নি। কি করা হয়েছে? পে রিভিউ বলে একটা লামসাম অ্যামাউন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে। ষষ্ঠ বেতন কমিশনের সময় সেন্ট্রালের ডিএর সাথে ত্রিপুরা ডিএর ব্যবধান ছিল, পঞ্চম বেতন কমিশনের সময় সেন্ট্রালের সাথে ত্রিপুরা ডিএর ব্যবধান ছিল। এবং এখন দেখা যাচ্ছে ডাবল ইঞ্জিনের সরকারে 8ম বেতন কমিশন গঠন হচ্ছে, সেখানেও ডিএর ব্যবধান থেকে যাচ্ছে। তাহলে সিঙ্গেল ইঞ্জিন হোক, ডাবল ইঞ্জিন হোক, ট্রিপল ইঞ্জিন হোক,
কর্মচারীদের ভাগ্যে যেরকম আগে ছিল সেরকম এখনও চলছে। কর্মচারীদের ভাগ্যে যে বকেয়া দিয়ে পাওয়ার যে একটা মানে সিস্টেম, সেই সিস্টেমটি এখন চালু হয়নি। এই সিস্টেমটা আদৌ চালু হবে না সে নিয়ে সবাই সন্দিহান, কারণ সরকার উপর নির্ভর করে সব কিছু। সরকার যদি কিছু দিতে চায় এটা অবশ্যই মানে চিন্তা ভাবনা করতে হবে, কিন্তু সেই চিন্তা ভাবনা সরকার এখনো করেনি। এবং সবার একটা কোশ্চেন থেকে দেখে যে আর্থিক প্রতিকূলতার জন্য ডিএ দেওয়া যাচ্ছে না, আর্থিক প্রতিকূলতার জন্য ডিএ দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু বিষয়টা কিন্তু এরকম নয়। আমরা যদি নিজেদের যদি ঘর বাড়ি করতে হয়, নিজেদের যদি সম্পদ ক্রয় করতে হয়, নিজেদের যদি জায়গা জমি করতে হয়, নিজের যদি অ্যাসেট ক্রিয়েট করতে হয়, আমরা কি করি? লোনের মাধ্যমে করি। লোনের মাধ্যমে করার পর আমি একটা জায়গা কিনলাম, আমি একটা অ্যাসেট ক্রিয়েট করলাম লোনের মাধ্যমে। লোনটা তো একদিন শেষ হবে। লোন শেষ হওয়ার পর ওই সম্পত্তিটা কী হবে? আমার নিজের সম্পত্তি হবে, আমার অ্যাসেট হবে, সেটা কী হবে? মার্কেটে আমি ইনভেস্টমেন্ট করতে পারবো। সেই অ্যাসেটটা যদি আমি পরে বিক্রি করি আর বেশি দাম বিক্রি পাবো, অর্থাৎ একটা ওয়ান টাইপ ইনভেস্টমেন্ট। অর্থাৎ কর্মচারীদের দিয়ে যদি লোন নিয়ে বা কোনো থেকে অর্থ ধার করে যদি দেওয়া হয়, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। কারণ এই টাকাটা কোথায় আসবে? সরকারি কর্মচারীদের দিয়ে পায়, এই টাকাটা কোথায় আসবে? ত্রিপুরার বাজারে আসবে এই টাকাটা। ত্রিপুরার বাজারটা চাঙ্গা হবে, ত্রিপুরার অর্থনীতিটা চাঙ্গা হবে। ত্রিপুরার অর্থনীতিটা চাঙ্গা হলে এই টাকাটি তো কর্মচারীরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখে দেবে বা খরচ করবে, দুটোই তো হতে পারে। কোষাগারের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখে, ওই টাকাটা ব্যাঙ্ক বিভিন্ন উন্নতমূলক কাজে লোন বা উন্নতমূলক কাজে ডিস্ট্রিবিউট করবে। আর যদি খরচ করে তাহলে ঘরবাড়ি খরচ করলে সেই টাকাটা যারা আমাদের লেবার বা শ্রমিকরা আছে তাদের অ্যাকাউন্টে যাবে, বা বাজারে খরচ করলে ব্যবসায়িক অ্যাকাউন্টে যাবে, ছোটোখাটো ব্যবসায়িক অ্যাকাউন্টে যাবে। অর্থাৎ টাকাটা মার্কেটে ঘুরবে। এখন যদি সেন্ট্রাল 10% দিয়ে ডিক্লেয়ার করে, সেন্ট্রাল থেকে কিন্তু 90% টাকাটা দেবে। অর্থাৎ দিল্লি থেকে যদি ত্রিপুরায় টাকা আনতে হয়, দিল্লি থেকে যদি ত্রিপুরায় টাকা আনার যদি কোনো রাস্তা থাকে কর্মচারীদের দিয়ে, অর্থাৎ কর্মচারীদের দিয়ে যদি ডিক্লেয়ার করে, তাহলে দিল্লি থেকে ত্রিপুরায় ডাইরেক্ট টাকাটা আসবে এবং ত্রিপুরার বাজারে সেই টাকাটা ঘুরবে, ত্রিপুরার অর্থনীতিটা চাঙ্গা হবে। সেটাই সবচেয়ে বড় কিন্তু মানে অর্থনৈতিক দিক দিয়ে সবচেয়ে বড় লাভবান যে কোশ্চেনটা, সেটাই কর্মচারীদের দিয়ে মানে ত্রিপুরার অর্থনীতিটা চাঙ্গা করা এবং পুজোর মরশুমে ত্রিপুরার অর্থনীতিকে আরেকটু হাইপ দেওয়া। এখন ডিএ ব্যাপারে আমরা যতটুকু দেখেছি, যতটুকু জানলাম, আজ ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল। সে বিষয়ে যথেষ্ট পজিটিভ মেসেজ আছে। এখন আরেকটা খবর যেটা উঠে এসেছে, এই মাসের 26 তারিখ বেতন হচ্ছে, সেইটা সবার জানা। সবাই অলরেডি সেইভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছে, অর্থ দপ্তর ট্রেজারি প্রস্তুতি নিয়ে নিয়েছে। এখন কথা হলো, এই যে ডিএ ঘোষণা হচ্ছে, সবাই শুনতে পাচ্ছি, এই যে বেতন হচ্ছে 26 তারিখ, সবাই শুনতে পাচ্ছি কনফার্ম 26 তারিখ বেতন হচ্ছে। কিন্তু এরকমও কর্মচারী ত্রিপুরা রাজ্যে আছে যারা আগস্ট মাসের বেতন এখনো পায়নি, আর সেপ্টেম্বর আগাম বেতন, তা তো বলাই যায়। এই জিনিসগুলো কিন্তু ত্রিপুরা রাজ্যে হচ্ছে। তবে নিয়মিত ফিক্সড পে অনিয়মিত কর্মচারীরা কিন্তু সময় সময় বেতন দিয়ে যাই কিছু পেয়ে যাচ্ছে। এই চুক্তিবদ্ধ কর্মচারীরা কিন্তু মাসে মাসে ঠিকঠাক বেতনই পাচ্ছে না। তাদের কাছে দিয়ে এক অলেখ কল্পনা, তাদের কাছে আগাম মাসে পুজো বেতন অলেখ কল্পনা, তাদের কাছে পুজোর বোনাস, পুজোর অ্যাডভান্স একটা উল্লেখ কল্পনা। তারা আগে যে বেতন ছিল এখনও সেই বেতন, আগে যেভাবে চলতো এখনই সেইভাবে চলতে হচ্ছে। দ্রব্যমূল্যের বাজারে কিন্তু চুক্তিবদ্ধ কর্মচারীর কথা সরকার চিন্তা করে না। চুক্তিবদ্ধ কর্মচারীরা কিন্তু সে আগের মতোই মানে আস্তে আস্তে তাদের জীবন জীবিকা পালন করতে হচ্ছে, সেখানে স্বল্প বেতনে কাজ করতে হচ্ছে। না ডিএ আছে, না হাউজেন আছে, নাকি মেডিকেল ভাতা আছে, না সিএ আছে, না পুজোর অনুদান আছে, না পুজোর অ্যাডভান্স আছে, নাকি আগাম বেতন আছে। সব কিছু মিলে তাদের সংসারে বর্তমানে কালো ঝড় চলছে যে চাকরি করছে কিন্তু সময় বেতন পাচ্ছে না। আগস্ট মাসের বেতন আজকে 22 তারিখ চলে আসলো, এখনও অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। আর 3 দিন পরে সেপ্টেম্বর মাসের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে, তা একটা বেশি আমরা চিন্তা ভাবনা করছি। যাই হোক, আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য। আশা করব আজকে মুখ্যমন্ত্রী ত্রিপুরা সরকারি কর্মচারীদের মুখ রক্ষা করবে। ত্রিপুরা সরকারি কর্মচারীদের মুখে আজকে দিনের পরে মুখ্যমন্ত্রীর নামে প্রশংসাই শোনা যাবে। কেউ আর বলবে না বঞ্চনা আছে। আর যদি মুখ্যমন্ত্রী সেই সিদ্ধান্তটা নিতে না পারে, তাহলে আগে যেরকম ছিল ঠিক সেরকমই থাকবে। হ্যাঁ, সরকারি কর্মচারী ত্রিপুরা যে বঞ্চিত, তার ডান হোক বাম হোক সকল স্তরে, তার সিঙ্গল ইঞ্জিন হোক ডাবল ইঞ্জিন হোক, সকল স্তরে কর্মচারী বঞ্চিত। সে বঞ্চনার অবসানে আজ পর্যন্ত মানে সুধীর মজুমদারের পরে আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী কোনো বড় স্টেপ নেয়নি, এবং নেওয়ার কোনো চিন্তা আমরা যদি করে থাকে তা অবশ্যই আমরা প্রশংসনীয় এবং স্বাগতম জানাবো। তাই মুখ্যমন্ত্রীর কাছে আজকে আমাদের দাবি বা আবেদন থাকবে যাতে আজকে সরকারি কর্মচারীদের বঞ্চনা যাতে অনেকটা মিটিয়ে দিয়ে কর্মচারীদের মন জয় করার চেষ্টা করে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।